কোয়েরসেল ফিল্মসে আপনাদের সকলকে স্বাগত। দেশ বিদেশ নানান লেখকদের রোমাঞ্চকর কিছু কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন রাইটার্স চয়েস। আজ শুনবেন আগাথা ক্রিস্টির সৃষ্টি করা গোয়েন্দা চরিত্র হারকিউল পোয়ারোর কাহিনী দ্য কেস অফ মিসিং হুইল। পৃথিবীর আরও একজন শ্রেষ্ঠ গোয়েন্দা হারকিউল পোয়ারোর স্রষ্টা আগাথা ক্রিস্টির জন্ম হয় 1890 সালের ইংল্যান্ডের ডিভনশেয়ারে। তার জন্মকালে লিখেছেন অজস্র ছোট গল্প ও 72টি উপন্যাস। তাকে কুইন অফ ক্রাইম হিসেবে সম্বোধিত করা হতো। আজকের গল্প পাঠে সৌপ্তিক দে, হারকিউল পোয়ারোর ভূমিকায় শ্রী বিজয় কুমার বাসু। শুরু হচ্ছে দ্য কেস অফ মিসিং হুইল। এই সমস্যাটা একটু অন্যরকম ছিল। সচরাচর আমরা যে ধরনের কাজ পাই মিস ভায়োলেট মার্শ তেমন কিছু নিয়ে আসেননি। প্রথমে মহিলা পোয়ারোকে একটা সংক্ষিপ্ত একেবারে কাটা কাটা ভঙ্গিতে লেখা চিঠি লিখে সাক্ষাৎকারের অনুমতি চেয়েছিলেন। পোয়ারো উত্তরে ওকে পরদিন 11টায় আসতে বলেছিল। একেবারে ঘড়ি ধরে হাজির হয়ে গেছিলেন মহিলা। দীর্ঘাঙ্গী তরুণীটির পরিচ্ছন্ন পোশাক আর সপ্রবৃত্ত আচরণ দেখে বোঝাই যাচ্ছিল ইনি হচ্ছেন আজকের অদম্য নবনারী শ্রেণীর এক প্রতিনিধি। ফলে সুন্দরী হওয়া সত্ত্বেও মহিলার প্রতি ঠিক সহানুভূতিশীল হয়ে উঠতে পারেনি প্রথমে। আমার সমস্যাটা একটু বিচিত্র মিস্টার পোয়ারো, চেয়ারে বসে বললেন মহিলা। তাই একবারে গোড়া থেকে বলতে হবে। বলুন মাডমোয়াজেল। আমি অনাথ। ডেভিনশায়ারের এক ক্ষুদ্র চাষির 2 সন্তান ছিলেন আমার বাবা আর জ্যাঠা। বড় ছেলে অ্যান্ড্রু অস্ট্রেলিয়া চলে গিয়ে জমির ব্যবসা করে রীতিমতো ধনী হয়ে উঠেছিলেন। ছোট ছেলে রজার মানে আমার বাবা চাষবাসে একেবারেই আগ্রহ ছিল না, কিন্তু লেখাপড়া জানার সুবাদে তিনি একটি ছোট সংস্থায় চাকরি পেয়েছিলেন। তারপরে তিনি এক গরিব শিক্ষকের মেয়েকে বিয়ে করেন। আমার যখন 6 বছর বয়স তখন বাবা মারা যান। তার 8 বছর পর মাও চলে গেলেন। সেই সময় আমার একমাত্র আত্মীয় বলতে ছিলেন শুধু জ্যাঠামশাই মানে অ্যান্ড্রু, যিনি তার কদিন আগেই অস্ট্রেলিয়া থেকে ফিরেছিলেন। ডেভিনশায়ারের ক্র্যাপটি ম্যানর নামে একটি ছোট বাড়ি কিনেছিলেন ভদ্রলোক। তার কাছেই আমি আশ্রয় পাই। তবে আমাকে ভাইজি নয়, মেয়ে হিসেবেই বরাবর দেখেছিলেন তিনি। এতদিন পর দেশে ফিরে জ্যাঠা পুরোপুরি চাষবাসে লেগে গিয়েছিলেন। ক্র্যাপটি ম্যানর এই নাম শুনে যাই মনে হোক, আদতে ওটা একটা পুরনো খামার বাড়ি ছিল। কৃষি নিয়ে সম্প্রতি যেসব পরীক্ষা নিরীক্ষা হয়েছে সেগুলো হাতে কলমে করে দেখাই জ্যাঠার ধ্যান জ্ঞান হয়ে উঠেছিল। আমার সঙ্গে জ্যাঠা খুব ভালো ব্যবহার করতেন, তবে মেয়েদের কিভাবে মানুষ করা উচিত সেই নিয়ে ওর ভাবনাগুলো ভারী অদ্ভুত ছিল। তিনি নিজে প্রথাগত শিক্ষা নেননি, তবে মানুষটির বাস্তব বুদ্ধি ছিল সাংঘাতিক। তাই পুঁথিগত বিদ্যাকে যেটা একেবারেই পাত্তা দিত না। ভদ্রলোক নারী শিক্ষার একেবারে কঠোর বিরোধী ছিলেন যাকে বলে। তার মতে ঘরের কাজকর্ম, দুধ দোয়ানো এগুলোই মেয়েদের কাজ। পুঁথিগত বিদ্যার সাথে তাদের যোগাযোগ যত কম হয় ততই মঙ্গল। আমাকেও ওইভাবেই মানুষ করতে চেয়েছিলেন। আমি কিছুতেই এটা মেনে নিইনি। নিজের বুদ্ধির ওপর আমার যথেষ্ট আস্থা ছিল। এত জানতাম যে ঘরকণার কাজ আমি করতেই পারি না,
এই নিয়ে আমাদের মধ্যে বহুবার ঝগড়া হয়েছে। একজন আরেকজনকে পছন্দ করলেও আমরা দুজনেই ছিলাম স্বাধীনচেতা। সেই সব দিয়ে একটা স্কলারশিপ পেয়ে যাওয়ায় আমার পড়াটা চালাতে অসুবিধা হয়নি। তবে আমি গ্র্যান্ড কলেজে ভর্তির সুযোগ পাওয়ার পরেই আসল সমস্যা দেখা দিল। মা আমার জন্যে সামান্য কিছু টাকা রেখে গিয়েছিলেন। সেই নিয়ে আর নিজের মেধাকে কাজে লাগিয়ে আমি যতদূর সম্ভব এগোতে চাইছিলাম। এই নিয়েই জ্যাঠার সঙ্গে একটা এসপার ওসপার হয়ে গেল। জ্যাঠা একেবারে স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন তিনি আমাকেই উত্তরাধিকারী হিসেবে চিহ্নিত করেছিলেন, কিন্তু আমি যদি এই বোকা বোকা ধারণাগুলো ছাড়তে না পারি তাহলে তার কাছ থেকে কিছুই পাবো না। আমিও ভদ্রভাবে বলে দিয়েছিলাম ওর প্রতি আমার ভালোবাসা আর শ্রদ্ধা অটুট থাকবে, তবে আমি নিজের শর্তেই বাঁচব। চলে আসার আগে আমাকে জ্যাঠা বলেছিলেন, নিজের বিদ্যা বুদ্ধি নিয়ে তোমার ভারী দিমাগ, তাই না? আমার অত বই পড়া বিদ্যা নেই, কিন্তু বুদ্ধির দিক দিয়ে একদিন তোমার আর আমার টক্কর হবে, দেখব সেদিন কি হয়। তারপর 9 বছর কেটে গেছে। মিস মার্শ বলে চললেন, মাঝে মধ্যে শনি রবির দুটো দিন আমি ওর সঙ্গে কাটিয়ে এসেছি। ব্যবহারের দিক দিয়ে আমাদের কারোর তরফ থেকে সৌজন্যর কোনো অভাব ছিল না। তবে জ্যাঠামশাইয়ের মানসিকতা বদলায়নি। আমি পড়াশোনার জগতে একটার পর একটা ধাপ পেরিয়েছি, কিন্তু তাই নিয়ে উনি কোনোদিন একটা কথাও বলেননি। 3 বছর আগে থেকে ওর স্বাস্থ্যের অবনতি শুরু হলো। 1 মাস আগে উনি মারা গেছেন। এবার আমার আজ এখানে আসার আসল কারণটা বলি। জ্যাঠা একটা অদ্ভুত উইল করে গেছেন। তার শর্ত অনুযায়ী ক্র্যাফটি ম্যানর আর তার মধ্যে সব কিছু তার মৃত্যুর পর 1 বছরের জন্য আমার জিম্মায় থাকবে, যার মধ্যে আমার বুদ্ধিমান ভাইজিকে তার মগজের দৌড় দেখাতে হবে। হ্যাঁ, ঠিক এই কথাটাই উনি লিখেছেন। ভদ্রলোক এও লিখেছিলেন যে যদি এই সময়ের মধ্যে আমার বুদ্ধি ভাইজির চেয়ে বেশি বলে প্রমাণিত হয়, তাহলে জ্যাঠার যাবতীয় সম্পত্তি নানা ধরনের দাতব্য প্রতিষ্ঠানের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে। এটা আপনার প্রতি একরকম অবিচারই হয়েছে। মিস্টার মার্সের একমাত্র আত্মীয় তো আপনিই ছিলেন। আমি ব্যাপারটাকে ওইভাবে দেখছি না। জ্যাঠা আমাকে আগেই সাবধান করেছিলেন। আমি সব জেনে বুঝে নিজের পথ বেছে নিয়েছিলাম। তার ইচ্ছে মতো চলিনি। তাই নিজের ধন সম্পত্তি তিনি যাকে ইচ্ছা তাকেই দিতে পারেন। উইলটা কি কোনো উকিলের বানানো? না, ছাপানো যে ফর্মগুলো কিনতে পাওয়া যায় তেমনই একটা ফর্মে এটা লেখা হয়েছে। যে স্বামী স্ত্রী ওই বাড়িতে থেকে জ্যাঠামশাইয়ের দেখাশোনা করতেন তারাই এই উইলের সাক্ষী। ওই উইলটা কোনোভাবে বাতিল করা যাবে? আমি এমন কিছু করার কথা ভাবছি না। তাহলে আপনি এটাকে জ্যাঠার দেওয়া একটা চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন? একদম। কথাগুলো থেকে অবশ্যই তাই মনে হয়। একটু চিন্তিত মুখে পোয়েরো বলল, ওই পুরনো বাড়িটার মধ্যে কোথাও আপনার জ্যাঠা হয় বেশ কিছু নগদ টাকা, নয়তো একটা দ্বিতীয় উইল লুকিয়ে রেখে গেছে। আপনাকে বুদ্ধি খাটিয়ে সেটা উদ্ধার করতে হবে। ঠিক তাই মিস্টার পয়রো। আর আমি এও ধরে নিচ্ছি যে আপনার বুদ্ধি আমার চেয়ে বেশিই হবে। তাই অনেক ধন্যবাদ। আমার মগজের ধূসর কোষেরা আপনার হয়ে কাজ করার জন্য একদম প্রস্তুত হয়ে আছে। আচ্ছা, আপনি নিজে এই নিয়ে খোঁজাখুঁজি করেছেন? একেবারে নম করে একবার দেখেছি। তবে জ্যাঠার বুদ্ধির সম্বন্ধে জানি বলেই বুঝেছি।
কাজটা সহজ হবে না। আপনার কাছে এখনকার উইল বা তার কোনো কপি আছে? মিস মার্শ একটা কাগজ বাড়িয়ে দিলেন। পোয়েরো মন দিয়ে সেটা পড়ল। 3 বছর আগে বানানো উইল, তারিখ 25শে মার্চ, সময়টাও দেওয়া আছে দেখছি, বেলা 11টা। ব্যাপারটা বেশ ইঙ্গিতবাহী। আমাদের অনুসন্ধানের পরিধি কিছুটা হলেও ছোট হয়ে গেল। বোঝাই যাচ্ছে যে আমাদের আর একটা উইলই খুঁজে বের করতে হবে। এর 8 ঘন্টা পরে বানানো হলেও সেটাই কার্যকরী হবে। মাদমোয়াজেল এই অভিনব সমস্যাটি নিয়ে আমার কাছে এসেই আপনি নিজের বুদ্ধির পরিচয় দিয়েছেন। এর সমাধান করতে আমার বড় ভালো লাগবে। আপনার জ্যাঠার মগজটি যতই তাগতদার হোক, এরকুল পোয়ারোর কাছে তার টক্কর দেওয়ার ক্ষমতা সেটির নেই। এই মুহূর্তে আমার হাতে তেমন কোনো কাজ নেই। আমি আর হেস্টিংস আজ রাতেই স্ক্র্যাপটি ম্যানরে পৌঁছল। আচ্ছা, যে স্বামী স্ত্রী আপনার জ্যাঠার দেখাশোনা করতেন তারা নিশ্চয়ই এখনো ওখানেই থাকছেন? হ্যাঁ, মিস্টার আর মিসেস বেকার ওখানেই থাকেন। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর আরও নতুন আপডেটসের জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পরদিন সকালে আমরা একেবারে কোমর বেঁধে অনুসন্ধান শুরু করলাম। গতরাতে ম্যানরে পৌঁছতে বেশ দেরি হয়ে গেছিল। বেকার দম্পতি মিস মার্শের কাছ থেকে টেলিগ্রাম পেয়ে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। মানুষগুলোকে দেখে তো ভালোই লাগলো। স্বামীটি বয়সের ভারে কুঁকড়ে গেলেও বেশ তাজাই আছেন। তাঁর স্ত্রী যেমন বিপুলদেহী তেমনই শান্ত, ডেভনশায়ারের মতোই আর কি। স্টেশন থেকে ম্যানরের প্রায় 8 মাইল দূরত্ব পেরোনোর পর আমরা রীতিমতো ক্লান্ত ছিলাম। ঝলসানো মুরগি, আপেলের পাই আর ডেভনশায়ারের বিখ্যাত ক্রিম এই দিয়ে নৈশভোজ সেরেই আমরা শুয়ে পড়েছিলাম। জবরদস্ত প্রাতরাশ সেরে আমরা প্রয়াত অ্যান্ড্রু মার্শের স্টাডি তথা লিভিং রুমে গিয়ে বসলাম। প্যানেল বসানো ছোট ঘর, দেওয়ালের গা ঘেঁষে দাঁড়িয়ে ছিল একটা রোল টপ ডেস্ক। বহু কাগজ সেখানে গুছিয়ে রাখা ছিল। লাগোয়া চেয়ারটা দেখেই বোঝা যাচ্ছিল দীর্ঘদিন ধরে ওটাই ছিল মিস্টার মার্শের কাজের জায়গা। উল্টো দিকে দেওয়ালের গা ঘেঁষে সেকেলের ডিজাইন ছিটকাপড় মোড়া একটা লম্বা সোফা রাখা ছিল। জানলার নিচে বসার জায়গাগুলো ওই একই ডিজাইনের কাপড় দিয়ে ঢাকা ছিল। তাহলে বন্ধু, ছোট্ট একটা সিগারেট ধরিয়ে পোয়েরো বলল, আমাদের পুরো ব্যাপারটা ছকে ফেলতে হবে। গোটা বাড়িটা আমি ওপর দেখে রেখেছি, তবে আমার ধারণা ক্লু জাতীয় কিছু থাকলে তাই ঘরেই পাওয়া যাবে। ওই ডেস্কের কাগজগুলো খুঁটিয়ে দেখতে হবে। ওখানে উইলটা পাওয়ার কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না, কিন্তু কোনো নিরীহ দর্শন কাগজের মধ্যে সংকেত বা ইঙ্গিত থাকতেই পারে। তবে আগে আমাদের কয়েকটা তথ্য দরকার। একবার ঘন্টাটা বাজাও তো। ঘন্টা বাজালাম। কেউ সাড়া দেওয়ার আগের সময়টা পোয়েরো ঘরের এদিক থেকে ওদিক অবধি হাঁটাহাঁটি করতে লাগলো। ওর দৃষ্টি থেকে বুঝতে পারছিলাম ঘরটাতে সব কিছু বিন্যাস দেখে ওর বেশ পছন্দ হয়েছে। এই মিস্টার মার্শ কিন্তু বেশ গোছানো স্বভাবের লোক ছিলেন। দেখো, প্রতিটা কাগজের প্যাকেট কেমন সুন্দরভাবে সাজানো আছে। প্রতিটি ড্রয়ার, এমনকি দেওয়ালের ওই ক্যাবিনেটের প্রতিটি তালার চাবিতে পরিষ্কার হাতে লেখা লেবেল আটকানো আছে। এমনকি চিনেমাটির পাত্রগুলো কত সুন্দরভাবে সাজানো।
এখানে দৃষ্টিকটু কিচ্ছু নেই। মাঝপথে থমকে গেল পৈরো। ডেস্কের তালার গায়ে লেবেলের বদলে একটা নোংরা খাম লাগানো ছিল, সেটার ওপরেই ওর চোখ পড়েছিল ততক্ষণে। খামটা হাতে নিল পৈরো। খামের গায়ে টেরা বেঁকা হাতে লেখা ছিল রোল টপ ডেস্কের চাবি। বেমানান। ভ্রু কুচকে পৈরো বলল, আমি একেবারে হলফ করে বলতে পারি যে মিস্টার মার্স নন, বরং অন্য কারো কাজ এটা। কিন্তু এ বাড়িতে আর কে ঢুকেছে? আমি একবারে ভুল না হলে মিস মার্সও বেশ পরিপাটির স্বভাবেরই একজন। তাহলে ইতিমধ্যে মিস্টার বেকার ঘন্টায় সাড়া দিয়ে হাজির হয়েছিলেন। পৈরো বলল, আপনার স্ত্রীকে নিয়ে আসতে পারবেন? কয়েকটা প্রশ্ন ছিল। কিছুক্ষণ পর বেকার দম্পতি উপস্থিত হলেন। মিসেস বেকার অ্যাপ্রনে হাত মুছতে মুছতে ঢুকলেও তার হাসি মুখ দেখে মনে হচ্ছিল পৈরোর ডেকে পাঠানোয় তিনি অখুশি হননি। পৈরো আমাদের এই বাড়িতে আসার উদ্দেশ্যটা বলায় মহিলা একদম সুকণ্ঠে বললেন, মিস ভায়োলেট নিজের প্রাপ্য থেকে বঞ্চিত হন এ আমরা একেবারেই চাই না। এই সম্পত্তির সবটাই হাসপাতালে গেলে এটা ওর প্রতি মস্ত বড় অন্যায় হবে। পৈরোর উত্তরে দুজনেই বললেন, উইল সই করার কথাটা তাদের বিলক্ষণ মনে আছে। মিস্টার বেকার যে অ্যান্ড্রুর কথা মতো শহরে গিয়ে 2টো ফর্ম কিনে এনেছিলেন তাও তাদের মনে আছে। 2টো ফর্ম? হ্যাঁ স্যার, উনি বোধহয় নিশ্চিত হতে চেয়েছিলেন যাতে একটা ফর্ম কোনো কারণে নষ্ট হয়ে গেলেও আরেকটা দিয়ে যেন কাজ হয়ে যায়। আর সেটাই তো হয়েছিল। আমরা একটা ফর্মে সই করতেই তখন কটা বাজে? ভদ্রলোক মাথা চুলকোলেন, কিন্তু দেখলাম তার স্ত্রী বেশ ব্যাপারটা ভালোভাবেই মনে রেখেছেন। বেলা 11টা বাজলেই আমি কোকো বানানোর জন্য দুধ গরম করি। সেই দিনও সবে দুধ বসিয়েছিলাম। আরে তোমার মনে নেই? আমরা রান্নাঘরে ফিরে গিয়ে দেখি সব দুধ উতলে পড়েছে। তারপর ঘন্টাখানেক পর উনি আবার আমাদের ডেকে পাঠালেন। বললেন, আগের বিলে একটা ভুল ছিল, সবটা ছিঁড়ে ফেলতে হয়েছে। তোমাদের কষ্ট করে আরেকবার সই করতে হবে। তারপর তিনি আমাদের দুজনকে বেশ কিছু টাকা দিয়ে বললেন, তোমাদের জন্য বিলে কিছু রাখতে পারিনি, তবে যে বছর আছি এই পরিমাণ টাকা তোমাদের দেব, যাতে ভবিষ্যতে তোমরা কিছু টাকা জমাতে পারো। উনি কিন্তু কথা রেখেছিলেন। কিছুক্ষণ চুপ করে বসে ভাবল পৈরো, তারপর জিজ্ঞেস করল, আপনারা দ্বিতীয়বার সই করার পর মিস্টার মার্স কি করেছিলেন জানেন? হ্যাঁ, গ্রামে গিয়ে ব্যবসায়ীদের বকেয়া মিটিয়েছিলেন। ওই পথে গিয়ে বিশেষ লাভ নেই বুঝে পৈরো অন্য রাস্তা ধরল। চাবি শুদ্ধ খামটা বাড়িয়ে প্রশ্ন করল, এটা কি আপনার মনিবের হাতের লেখা? আমার ভুলও হতে পারে, তবে মনে হলো উত্তর দেওয়ার আগে মিস্টার বেকার যেন কিছুটা সময় নিলেন। তারপর অবশ্যই তিনি স্পষ্ট গলাতেই বললেন, আজ্ঞে হ্যাঁ স্যার। লোকটা মিথ্যে বলছে মনে মনে বললাম, কিন্তু কেন? মিস্টার মার্স কি ঘর ভাড়া দিতেন? মানে কোনো বাইরের লোক কি গত 3 বছরে এখানে এসেছেন? না স্যার। কেউ দেখা করতেও আসেনি? শুধু মিস ভায়োলেট এসছেন। বাইরের কোনো লোক কখনো এই ঘরে এসেছে? না স্যার। তুমি কাজের লোকগুলোর কথা ভুলে যাচ্ছ জিম। মিসেস বেকার বলে উঠলেন, কাজের লোক? কোন কাজের লোক? মিসেস বেকার বললেন, প্রায় 2.5 বছর আগে স্টাডিতে কিছু মেরামতের কাজ করার জন্য লোক লাগানো হয়েছিল। ঠিক কী ধরনের মেরামত তা অবশ্য মহিলা বলতে পারলেন না, বরং তার কথা শুনে মনে হলো পুরো জিনিসটা মিস্টার মার্শের একটা খেয়াল ছাড়া আর কিছুই ছিল না। তারা স্টাডিতে কাজ করার সময় সেখানে বেকারদের ঢোকা নিষেধ ছিল। কোন সংস্থাকে কাজটা দায়িত্ব দেওয়া হয়েছিল সেটাও তাদের মনে নেই। তারা শুধু এইটুকুই বলতে পারলেন যে সেটা দফতর প্লাউমাউথে।
আমরা এগোচ্ছি হেস্টিংস। বেকাররা ঘর থেকে বেরিয়ে গেলে সোৎসহে দুহাত ঘষে বলল পৈরো। বোঝাই যাচ্ছে ভদ্রলোক আর একটা উইল করেছিলেন, তারপর প্লাইমাউথ থেকে লোকজন ভাড়া করে এনে সেটা লুকোবার মতো একটা জায়গা বানিয়েছিলেন। দেওয়াল আর মেঝেতে টোকা দিয়ে বা খুঁড়ে সময় নষ্ট করার বদলে আমরা বরং প্লাইমাউথ যাই। বার দুয়েক চক্কর লাগিয়ে মিস্টার মার্শ যে সংস্থাটিকে কাজে লাগিয়েছিলেন সেটিকে খুঁজে বার করা গেল। ওই সংস্থার কর্মীরাও দীর্ঘদিন ধরে এখানেই কাজ করছে। ক্র্যাবট্রি ম্যানরে কাজ করেছিল এমন দুজন কর্মীর সন্ধানও পাওয়া গেল সহজেই। কোঘান নামে এক লম্বা রোগা গুঁফো কর্মী বলল, ছোটোখাটো কয়েকটা কাজ করলেও তাদের আসল দায়িত্ব ছিল পুরনো ফায়ারপ্লেসে ইট তুলে তার নিচে একটা খুপড়ি বানানো। জিনিসটা এমনভাবে করতে হয়েছিল যাতে কাজের ফলে তৈরি হওয়ার জোরটা দেখা না যায়। আবার এমন ব্যবস্থাও রাখতে হয়েছিল যাতে ধার থেকে দ্বিতীয় ইটটাতে চাপ দিলেই ইট কেটে বানানো গর্তটা দেখা যায়। মিস্টার মার্শ যে কাজটা ঠিকমতো হওয়া নিয়ে রীতিমতো খুঁতখুঁতে ছিলেন এটাও কোঘানের কথাতেই স্পষ্ট হলো। খোশ মেজাজে ক্র্যাবট্রি ম্যানরে ফিরে এলাম আমরা। স্টাডির দরজা বন্ধ করেই আমরা কাজে লেগে পড়লাম। ফায়ারপ্লেসের ওই অংশটা দেখে মনেই হচ্ছিল না যে ওখানে কেউ হাত দিয়েছে, অথচ আমরা কোঘানের কথা মতো ইটে চাপ দিতেই একটা গভীর গর্ত দেখা দিল। জলজলে মুখে পৈরো ওটাতে হাত দিল। পরক্ষণেই ওর মুখের ভাব বদলে গেল। আনন্দের বদলে সেখানে দেখা দিল বিস্ময় আর হতাশা। ও হাত বের করে আনলো। সেখানে ধরা ছিল একটা পুরো কাগজের পুড়ে যাওয়া টুকরো। তা বাদে গর্তটার মধ্যে কিচ্ছু ছিল না। এর মানে আমাদের আগেই কেউ এই জায়গাটার নাগাল পেয়েছিল নাকি? কাগজের টুকরোটা খুঁটিয়ে দেখে বুঝলাম এটা উইলের অংশ বিশেষই বটে। বেকারের সইয়ের কিছুটা অংশও দেখা যাচ্ছিল, কিন্তু উইলের মূল বক্তব্য কিছুই বোঝার উপায় ছিল না ওটা থেকে। উবু হয়ে বসে রইল পৈরো। ওর মুখের ভাব দেখলে অন্য সময় হয়তো হেসে ফেলতাম, কিন্তু সেই মুহূর্তে আমার নিজেরও বড্ড হতাশ লাগছিল। কেন? কোনো উইলেই ওদের জন্য কিচ্ছু রাখা হয়নি। তাছাড়া মিস মার্শের সঙ্গে সহযোগিতা করলেই বরং ওদের লাভ। উনি ওদের কাজে বহাল রাখবেন। এখানে হাসপাতাল হলে তেমন কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, উইলটা নষ্ট করলে হাসপাতালের লাভ আছে, কিন্তু একটা প্রতিষ্ঠানকে সন্দেহ করা চলে না। দেখো, ভদ্রলোক যদি নিজেই মত বদলে ফেলে তারপর উইলটা নষ্ট করে দিয়ে থাকেন। পৈরো উঠে দাঁড়ালো। সযত্নে হাঁটু থেকে ধুলো ঝেড়ে বলল, হতে পারে। ভালো বলেছ হেস্টিংস। যাই হোক, এখানে আমাদের আর কিছু করার নেই। যা যা করা সম্ভব তার সবই করেছি। পরলোকগত অ্যান্ড্রু মার্শের সঙ্গে মগজের দিক দিয়ে টক্করও দিয়েছি। দুর্ভাগ্যবশত তাতে তার ভাইজি মোটেই লাভবান হয়নি। আমরা তখনই স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম বলে লন্ডন যাওয়ার একটা অন্য ট্রেন পেয়ে গেছিলাম। এক্সপ্রেস ট্রেনটা ধরতে পারিনি অবশ্য। পৈরব বিমর্ষ আর বিষণ্ণ হয়ে বসেছিল। আমি ক্লান্তভাবে এক কোণে বসে ঝিমাচ্ছিলাম। হঠাৎ আমরা যখন সবে টনটন থেকে বেরোচ্ছি, পৈরব তীক্ষ্ণ কণ্ঠে আর্তনাদ করে উঠল, জলদি হেস্টিংস, ওঠো, লাফ দাও, এক্ষুনি লাফ দাও, আমি বলছি। কি হচ্ছে বোঝার আগেই আবিষ্কার করলাম আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। মাথায় টুপি নেই, সঙ্গে জিনিসপত্রও নেই। ট্রেনটা রাতের অন্ধকারে মিলিয়ে যাচ্ছিল একটু একটু করে। রেগে আগুন হলাম, কিন্তু পৈরো সেসবে পাত্তাই দিল না। আমি একটি মূর্খ, গণ্ডমূর্খই বলা চলে আমাকে। আর জীবনে কখনো নিজের মগজের ধূসর কোষ নিয়ে বড়াই করব না। যাক, অন্তত একটা ভালো কাজ হলো। আমি বিরক্তভাবে বললাম, কিন্তু এসবের মানে কি? নিজের ভাবনাদের পেছনে ছোটার সময় পৈরো আমার কথাগুলো স্রেফ এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেয়।
এবারেও তাই হলো। ব্যবসায়ীদের বকেয়া মেটানোর ব্যাপারটা আমার মাথা থেকে স্রেফ বেরিয়ে গেছিল, কিন্তু কোথায় কোথায়? যাই হোক, এবার আর ভুল হতেই পারে না, আমাদের এক্ষুনি ফিরতে হবে। কথাটা বলা যত সহজ ছিল, করাটা মোটেও ততটা সহজ ছিল না। একটা ধীরে চলা ট্রেন ধরে আগে এক্সটার গেলাম। সেখান থেকে পৈরো একটা গাড়ি ভাড়া নিল। রাত ভোর হওয়ার আগেই আমরা ক্র্যাপটি ম্যানারে পৌঁছলাম। বেকারদের ঘুম থেকে তুলতে বেশ কষ্টই হচ্ছিল। তাদের উদ্ভ্রান্ত দৃষ্টির তোয়াক্কা না করে পৈরো গটগট করে হেঁটে স্টাডিতে ঢুকলো। আমি যে কি সাংঘাতিক বোকা! এবার দেখো বন্ধু, ডেস্ক থেকে চাবিটা বের করে খামটা আলাদা করে নিল পৈরো। আমি অবাক হয়ে ভাবলাম, একটা খামের মধ্যেও একটা হুইলের ফর্ম পাবে কি করে? কিন্তু আমাকে অবাক করে পৈরো খুব সাবধানে খামটা কেটে একদম সোজা করে নিল। তারপর ফায়ারপ্লেসে আগুন জ্বালিয়ে খামের ভেতরের সাদা অংশটাকে ও শিখার সামনে ধরল। কয়েক মিনিটের মধ্যেই দেখলাম তার গায়ে লেখা ফুটে উঠেছে। দেখো বন্ধু। আমি দেখলাম হালকা অক্ষরে স্রেফ কয়েকটা লাইন লেখা আছে ওখানে। তার বক্তব্য অনুযায়ী অ্যান্ড্রু মার্শ নিজের যথাসর্বস্ব তার ভাইজি ভায়োলেট মার্শকে দিয়ে যাচ্ছেন। তারিখ ছিল 25শে মার্চ, সময় বেলা 12:30। মিষ্টি বিক্রেতা অ্যালবার্ট পাইক আর তার স্ত্রী জেসি পাইক সাক্ষী হিসেবে সই করেছিলেন। বলছি, এটা কি আইনসম্মত? আমি কোনো মতে জিজ্ঞেস করলাম। যতদূর জানি, তাদের সাদা কাগজে অদৃশ্য কালির সাহায্য নিয়ে নিজের ইচ্ছাপত্র লেখার বিরুদ্ধে কোনো আইন নেই। লেখকের ইচ্ছে একদম পরিষ্কার। তার একমাত্র জীবিত আত্মীয়কে তিনি নিজের উত্তরাধিকারী হিসেবে বেছেছেন, ব্যাস। কিন্তু তুমি ভদ্রলোকের বুদ্ধিটা দেখো হেস্টিংস। একজন সন্ধানী কি করতে পারে তার প্রতিটি ধাপ তিনি আগেই বুঝতে পেরেছিলেন। দুটো উইলের ফর্ম আনালেন, বেকারদের দিয়ে দুটোতেই সই করালেন। তারপর একটা নোংরা খামের মধ্যে নিজের উইল লিখে নিজের বানানো অদৃশ্য কালি পেনে ভরে বেরিয়ে পড়লেন মিষ্টির দোকানের দিকে। নিজের নামের নিচে ওই দুজনকে দিয়ে কোনো অজুহাতে যে তিনি সই করিয়েছিলেন তা জানি না, কিন্তু সব সেরে ভদ্রলোক অমন মহামূল্যবান কাগজটাকে ডেস্কের একটা চাবির সঙ্গে বেঁধে রাখলে। সব সেরে এই চেয়ারে বসে ভদ্রলোক নির্ঘাত মুচকি মুচকি হেসে ভেবেছিলেন, যদি তার ভাইজি এই কৌশলের মর্মোদ্ধার করতে পারে তাহলেই তার শিক্ষা বুদ্ধি সব সার্থক হবে। কিন্তু মিস মার্শ তো পারেননি, তাই না? আমি থেমে থেমে বললাম। বরং এবারের ব্যাপারটাই আমার অন্যায় মনে হচ্ছে। মিস্টার মার্শই কিন্তু শেষ অবধি জিতেছেন। একেবারেই নয় হেস্টিংস, তোমারই বুদ্ধিভ্রংশ হলো দেখছি। আমাকে এই কৌশলের আড়ালে সত্যিটা দেখার দায়িত্ব দিয়ে বরং মিস মার্শ নিজের বুদ্ধি আর নারী শিক্ষার সার্থকতা প্রমাণ করেছে। সবসময় বিশেষজ্ঞকে কাজে লাগানো উচিত। এই সম্পত্তিতে নিজের অধিকার তিনি ওভাবেই প্রমাণ করে দিয়েছে। তাই কি? অ্যান্ড্রু মার্শ ব্যাপারটা বোধহয় এভাবে দেখতেন না। শুনছিলেন আগাথা ক্রিস্টির রচিত দ্য কেস অফ মিসিং হুইল। গল্প পাঠে শক্তিক দে, হারকিউল পোয়ারোর ভূমিকায় শ্রী বিজয় কুমার বাসু, মিস্টার অ্যান্ড্রু মার্শের ভূমিকায় শ্রী শঙ্কর বন্দ্যোপাধ্যায়,
মিস ভায়োলেট মার্শের ভূমিকায় সৈমি ব্যানার্জি, মিস বেকারের ভূমিকায় স্নেহা পল, মিস্টার বেকারের ভূমিকায় স্বাগত বাসু। বিশেষ ধন্যবাদে শ্রী মধুরিমা পাল দত্ত। সাউন্ড ডিজাইন, এডিট ও পর্ব পরিচালনায় সৌপ্তিক দে, পোস্টার ডিজাইনে শ্রেয়ান সাহা। আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসব খুবই শীঘ্রই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।